চিত্তচিরে চৈত্র মাস। মম সাহা। পর্ব ২১। হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি নিবিড় করে। হা হুতাশ মাখানো অসুস্থ বাতাস। হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহার গেইট তার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল। কার ফেরার আশায় যেন উতলা হল তার দেহের ছোট্ট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করল কিছু সুখবরের। শরীরে জড়ানো সুতির আকাশী রঙের জামাটায় তখনও রক্তের দাগ। হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা, আপনি ঘরে গিয়া বহেন। রাত ৩টা বাজে এখানে বইয়া আছেন, ঠান্ডা লাগব তো। যান আম্মা, ঘরে যান। বাড়ির সবচেয়ে কমদামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল। বিশেষ হেলদোল দেখাল না সে। যেন তার অবহেলিত শরীরটায় অবহেলাটাই প্রাপ্য। তুখোর অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হতাশার শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠে বলল, অন্তত আমার টুলটার উপরে উঠে বসেন আম্মাগু। চিত্রা এবারও নিশ্চুপ। প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে। চোখে তখন অশ্রু কণারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভেজা। বহু কষ্টে চিত্রা কাপা কাপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করল, আমি ইচ্ছে করে চাঁদনী বুবুকে ধাক্কা মারিনি চাচা। তুমি তো আমায় বিশ্বাস করো, তাই না? বৃদ্ধ মতিউর রহমান গোলগাল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। মেয়েটার দুগালে তখনও নির্মম চোরের ছাপ স্পষ্ট। চুলগুলো বেজায় টানাটানিতে অগোছাল। বাচোখের কোণাটাও কেমন ফুলে আছে। কি মারোটাই না মেরেছে। চিত্রা এবার বাঁধ ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। নিজের ধুলোমাখা দুহাতের মাধ্যমে মুখ থেকে কাঁদতে কাঁদতে অস্ফুটেশ্বরে বলল, আমি ইচ্ছে করে করিনি চাচা। আমি এত অমানুষ নই। চাচা গো, আপাটার কিছু হলে সে কলঙ্কের কালিতে যে আমি পুড়ে ছাই হয়ে যাব। আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতিউর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না। তার সীমাবদ্ধতা যে খুবই অল্প। সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনী চিত্রার দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই। বড়জোর সে তার নিজের চক্ষুদ্বয়ের অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে। চিত্রা কাঁদতে কাঁদতেই গেটের সাথে হেলান দিল। হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশিই কি ক্ষতি হয়ে যেত। চাঁদনী আপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল। তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাবাইও। বাড়ির প্রত্যেকে ততক্ষণও হতভম্ব। যখন সবার মস্তিষ্কে মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই অঘটনার খবর, পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরীতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ হওয়া চাঁদনী আপার প্রাণ আশঙ্কায় কলিজের পানি শুকিয়ে আসছিল সবার, তখন রোজা সওদাগর করলেন আরেক কাজ। চিত্রার চুলের মুঠি টেনে অনবরত ৪-৫টা চোরও সে বিরতিহীনভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে। সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এসব আচরণে ধ্যান নেই চিত্রার। সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। শেষ চোরটা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায়। কেমন অদ্ভুত সাহসের সাথে বলে, ওর গায়ে আরেকটা চোর পড়লে সে হাত নাও থাকতে পারে। ব্যাস থেমে গেলেন রোজা সওদাগর। অতঃপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে, কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি, অনয় এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রোজা সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেইটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে। চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আসার চাঁদ হয়ে এল বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলদুলে আসতে দেখা গেল। বাহার গেইটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতভম্ব। অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা। বাহারের চোখে মুখে বিস্ময়। সেই বিস্ময় ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অবধি। সে বিস্মিত কণ্ঠে বলল, রঙ্গনা, এখানে এ অবস্থায় কি করছ? তুমি এখনও রুমে যাওনি? চিত্রা কথার উত্তর দিল না। মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হল না। যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে? বাহারের প্রশ্নে উত্তর দিল মতিউর রহমান, না বাবা, আম্মা যে সেই সন্ধ্যা বেলা এখানে বসেছে, এখানেই আছে। আমি কতবার কইলাম ভেতরে যাইতে, উনি পথেই বসে আছে গিয়ে। বাহার ভাইয়ের ভ্রুদ্বয় কুঞ্চিত হল। হাঁটু ভেঙে সে বসল চিত্রার পাশে।
চিন্তিত কণ্ঠে বলল, এই মেয়ে এখানে এভাবে বসে আছো কেন? মাথায় কি সমস্যা তোমার? কি অবস্থা নিজের করেছ? উঠো দেখি। আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না। সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগল, আমি ইচ্ছে করে করিনি এমন, বাহার ভাই। আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? বাহার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত। তুমি কেন ভয় পাচ্ছ, অপরাধী ভাবছ নিজেকে? কিন্তু তখন আমি আপার হাত ঝাড়া দিয়েছিলাম। এটা তো ঠিকও। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ইচ্ছেকৃত না। এভাবে ভেঙে পড়লে চলবে না গে। আমাকে কেউ বিশ্বাস করছে না, বাহার ভাই। আমি তো করছি। চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না গি। চিত্রার তুমুল কান্নায় এই সান্ত্বনার বাণীটুকু প্রয়োজন ছিল। কান্নার ছাটো নিমিষেই কমে এল। চিত্রা চোখমুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল, আচ্ছা বাহার ভাই, আপা কেমন আছে? আর বাবু? 10 মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম, আর শেষ মুহূর্তে এসেই কিনা। কথা বলতে বলতে আবারও চিত্রার আকাশ ভেঙে কান্না এল। বাহার তৎক্ষণাৎ মুখ চেপে ধরল চিত্রার। আদুরে এক ধমক দিয়ে উঠল। মিছে রাগী রাগী স্বরে বলল, আরেকবার যদি কেঁদেছ তবে এখনই তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসব গু। বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা। গোল গোল চোখে হাসতে হাসতেই বলল, আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন? কেন দেখাতে পারব না ভয়? তুমি চেরি না হও চিত্রা তো গু। হ্যাঁ, আমি চেরি না চিত্রা। কেউ বড় মানুষকে এগুলা বলে ভয় দেখায়? তাহলে বড় মানুষ তুমি কেন এমন অবুঝের মতন কাঁদছ? বড় মানুষের তো অবুঝ হওয়া সাজে না। বাহারের কথার জালে যে খুব বাজে ভেবে ফেসে গেছে চিত্রা, তা আর বুঝতে বাকি রইল না তার। অতঃপর ছোট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করল, আপার কি অবস্থা বাহার ভাই? সুস্থ আছে তো? বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল। চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার আপা ঠিক আছেন? এখন রুমে গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাবে কেমন? অগোছালো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল। সে ভদ্রমেয়ের মতন বলল, আচ্ছা গি। সে ভদ্রমেয়ের মতন কথা রাখল। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল। বাহার তাকে হাত ধরে ঘর অবধি পৌঁছে দিল। 5-3 বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর। মুখ থমথমে অনুভূতি, তার প্রতি সকলের অসন্তুষ্ট চাহনি আর বরচাচির আক্রোশ দেখে। গতকাল রাতে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 12টা। হুড়মুড় করে সে উঠে বসতেই নিচ থেকে কেমন ফুপানোর শব্দ এল। কে যেন মিহি স্বরে কাঁদছে। চিত্রা হতবিহ্বল। গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না। তাহলে? মনের কৌতূহল মিটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে। তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হল। বসার রুমে বড় চাচির ক্রন্দনরত মুখটা দেখেই ছলাৎ করে উঠে বুক। সে চাচির সামনে গিয়ে দাঁড়াল। অবাক কণ্ঠে বলল, চাচি, কি হয়েছে? কাঁদছ কেন? রোজা সওদাগরের ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হল। চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসল। চিত্রা দুহাত দূরে ছিটকে পড়ল। তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে। বোনের এহেন অবস্থা দেখে সে ছুটে এল। আহত চিত্রাকে আঁকড়ে নিল। নির্ঘুম কাটানো রাত্রির কারণে চোখমুখ তার কেমন হলদেটে ভাব। বড় চাচির মন মেজাজ খারাপ, তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন। কর্কশ কণ্ঠে বলল, আপনার হাপা সামলে রাখবেন চাচি। না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে গ। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সওদাগর। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরে বলল, তোর জন্য আমার মেয়েটার আজ এ অবস্থা। তোর এত রাগ না রে? খেয়ে দিলে আমার মেয়ের বাচ্চাটাকে? তোর এত খিদে? অবনী বেগম অহি ছুটে এলো রোজা সওদাগরকে ছুটানোর জন্য। কেমন পৈচাসিক শক্তি যেন ধরল তাকে। তুহিন অনেক কষ্টে হাত ছাড়াল রোজা সওদাগরের। তুমুল পেট ব্যথার সাথে গলা চেপে ধরায় চিত্রার মুখ নাক দিয়ে গলগল করে রক্ত বের হওয়া শুরু করল। চলবে। সময় করতে পারলে রাতে একটা বোনাস পর্ব দিব। সিউর বলতে পারছি না।